আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগতম। সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি সংবাদের শিরোনাম, এরপর বিস্তারিত। মন্ত্রণালয়ে বৈঠকের পর বাড়ল সয়াবিন তেলের দাম। নতুন এমপিও নীতিমালা প্রকাশ, যেসব পরিবর্তন এলো। নির্বাচন ও গণভোট সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি। খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে সর্বশেষ যা জানা গেল। এত সময় শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন জানিয়ে দিব সংবাদের বিস্তারিত। মন্ত্রণালয়ে বৈঠকের পর বাড়ল সয়াবিন তেলের দাম। বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠকের পর লিটারে ৬ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম। নতুন দাম অনুযায়ী ১ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার ৭ ডিসেম্বর বৈঠকের পর নতুন মূল্য ঘোষণা করে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি, যা সোমবার থেকে কার্যকর হবে। সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ লিটার বোতলজাত সয়াবিন তেল খুচরা পর্যায়ে বিক্রয় হবে ১৯৫ টাকায়, যা আগে সরকারি নির্ধারিত মূল্য ১৮৯ টাকা ছিল। পাশাপাশি প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হবে ১৭৬ টাকা, যা আগে ১৭০ টাকা ছিল। পাশাপাশি প্রতি লিটার পাম তেলের মধ্যে মূল্য নির্ধারণ করা হয়েছে ১৬৬ টাকা। সঙ্গে ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৫৫ টাকা। এদিকে গত ১০ নভেম্বর লিটারে ৯ টাকা বাড়ানোর অনুমতি চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রেফারেন্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। পাশাপাশি ২৪ নভেম্বর তারা আবারও দাম সমন্বয়ের সুপারিশ করে। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ২ বার অনুমতি চাওয়া হলেও মন্ত্রণালয় সাড়া দেয়নি। এজন্য ব্যবসায়ী সংগঠন এক প্রকারের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অনুমতি ছাড়াই প্রতি লিটারে ৯ টাকা বাড়িয়ে খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেল ১৯৮ টাকা বিক্রয়ের সিদ্ধান্ত নেয়। মোড়কে নতুন দাম সংবলিত করে বাজারে ছাড়া হয় তেল, ফলে ক্রেতারা বাড়তি দামে তেল কিনতে হয়। সরকারকে না জানিয়ে আমদানিকারক ও বাজারজাতকারী কোম্পানিগুলো ভোজ্য তেলের দাম বাড়িয়েছে বলে দাবি করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। পাশাপাশি ব্যবসায়ীদের সহ্য দেওয়া হয়। পরে বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকের পর লিটারে ৬ টাকা বাড়ানোর সিদ্ধান্ত হয়। নতুন এমপিও নীতিমালা প্রকাশ, যেসব পরিবর্তন এলো। দেশের বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক কর্মচারীদের জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২৫ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। রোববার সন্ধ্যায় জারি করা হয় প্রজ্ঞাপনে এ নীতিমালা প্রকাশ করা হয়। প্রকাশিত নীতিমালায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ জ্যেষ্ঠ প্রভাষক পদটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিভিন্ন পদের নিয়োগ যোগ্যতায় পরিবর্তন আনা হয়েছে। এতে বলা হয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে ২ বছরের অভিজ্ঞতা সহ ১৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা নিয়ে এবং সরকারি প্রধান শিক্ষক পদে ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা সহ ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা নিয়ে শিক্ষকরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ পদে নিয়োগের সুযোগ পাবেন। নীতিমালায় আরো বলা হয়, বিনা অনুমতিতে ৭ দিন বা ৬০ দিন বা তার বেশি সময় অনুপস্থিত থাকলে ওই শিক্ষক এমপিও ভুক্তির জন্য বিবেচিত হবেন না। এমন ঘটলে ৬০ দিন অতিবাহিত হওয়ার পর ওই পদটি শূন্য ঘোষণা করে বিধি মোতাবেক নিয়োগের ব্যবস্থা করতে হবে। এছাড়া নতুন জনবল কাঠামো অনুসারে কোনো বেসরকারি কলেজে একাদশ শ্রেণীতে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ খোলার জন্য প্রতি বিভাগে ন্যূনতম ৩৫ জন শিক্ষার্থী থাকতে হবে। বিজ্ঞান বিভাগে নতুন শাখা খুলতে হলে ন্যূনতম ২৫ জন ছাত্রছাত্রী থাকতে হবে। মফস্বলে মানবিক ও ব্যবসায়ী শিক্ষা শাখা খোলার জন্য ন্যূনতম ৩০ ও বিজ্ঞান বিভাগের জন্য ন্যূনতম ২০ জন শিক্ষার্থী থাকতে হবে। ইতিহাসের সেরা নির্বাচন দেওয়ার প্রত্যয়ে এগিয়ে চলছি, বললেন প্রধান উপদেষ্টা। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতিকে ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয়ে এগিয়ে চলছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রোববার সন্ধ্যায়
রোববার সন্ধ্যায় সিইসি নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের ইসি কমিশনার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে গেলে তিনি এ মন্তব্য করেন। সাক্ষাতে আগামী সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সাক্ষাৎকালে নির্বাচন আয়োজনের অগ্রগতি সম্পর্কে জানার প্রধান উপদেষ্টাকে জানান ইসি। এ সময় নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসউদ, তাহমিদা আহমেদ, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল অব আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। অপরদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টা মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া বৈঠকে উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে সর্বশেষ যা জানা গেল। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকদের একটি সূত্র। জানা গেছে, বেগম জিয়ার মেডিসিন গ্রহণ করতে পারছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই চিকিৎসক জানিয়েছেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল বলতে পারেন, তবে মেডিসিন গ্রহণ করছেন, শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। এর আগে ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডক্টর এম জাহিদ হোসেন বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় তাকে বিদেশে নিতে দেরি হচ্ছে। সার্বক্ষণিকভাবে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে, তবে মেডিকেল বোর্ড মনে করেছেন এই মুহূর্তে তার ফ্লাই করা ঠিক হবে না। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলেই তাকে বিদেশে নেওয়া হবে। সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দয়া করে কেউ গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী, বিদেশে যাওয়ার বিশেষ সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া আছে। যখন বোর্ড মনে করবে তাকে নিরাপদে ফ্লাই করানো যাবে তখনই নেওয়া হবে। এ বিষয়ে কাতার সরকার এবং অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ সহায়তা করছেন। ওনার চিকিৎসা সর্বোচ্চ প্রাধান্য পাবে। গত 13 দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া পাকস্থলীর জটিলতার কারণে গতকাল বিএনপি চেয়ারপারসনের এন্ডোস্কোপি করা হয়। শুরুতে কিছুটা রক্তক্ষরণ হলেও পরে তা নিয়ন্ত্রণে আসে। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। প্রবাসী ভোটারদের জন্য নিবন্ধনের সময় বাড়ানোর অনুরোধ বিএনপির। প্রবাসী বাংলাদেশি ভোটারদের ভোট দেওয়ার জন্য নিবন্ধনের সময় বাড়ানোর এবং জাতীয় পরিচয়পত্রের পাশাপাশি বাংলাদেশি পাসপোর্টের মাধ্যমেও নিবন্ধনের সুযোগ করে দিতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার বিকালে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এই অনুরোধ জানায়। সিইসির সঙ্গে বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের এ তথ্য জানান। ভোট দিতে প্রবাসীদের আগে ইসির পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করতে হবে। 19 নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশকে 8টি অঞ্চলে ভাগ করেছে ইসি। অঞ্চল ভেদে নিবন্ধনের সময়সীমা ভিন্ন ভিন্ন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, অনেক দেশে